সময় প্রবহমান, মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মাঝেই কেটে গেছে বহুদিন। এরই মধ্যে অনেকগুলো পাবলিক পরীক্ষা হয়ে গেছে। দুঃখজনক বিষয় হলো কোথাও চান্স পায়নি চিত্রা। পাবে কিভাবে? মানুষ দিনরাত এক করে পড়ে, সেখানে ওর দিনরাত কাটে রান্নাঘরে এবং সংসারের কাজে। নওয়াফের কখনো কিছু বলেনি, কিন্তু শাশুড়ি বিষ দৃষ্টি আর খোঁটায় হাত থেকে বাঁচতে চিত্রা নিজেই সাংসারিক হয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। দিন শেষে সংসার তো হলো, কিন্তু স্বপ্ন হাতছাড়া হয়ে গেল। এটার জন্য কাউকে দোষারোপ করতে পারে না চিত্রা। দোষ তো নিজেরই। মানসিক শান্তিতে প্রতিযোগিতা দিয়েছিল ও। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে পড়তে বসে মন চায় না। যা ওর বা একটু বসতো। নওয়াব বাসায় ফিরলে ওর ঘুম কাতুরে চোখ দুটো আর কোনো বাধা মানত না। নওয়াবের বাহু ঘেঁষে শোয়ার লোভে পড়াশোনা চাঙ্গে উঠেছিল চিত্রা। ব্যাস, রেজাল্টও তাকে গাঙ্গে ভাসিয়ে চলে গেল। এখন আর কোনো কিছুতেই সহজে কান্না পায় না চিত্রার। সময়ের তালে মনটা শক্ত হয়েছে কিঞ্চিত। চেষ্টা করে বুদ্ধি খাটিয়ে সব কিছু সমাধান করতে। বাসায় বয়ে কেউ কিছু বলতে আসলেও সেসব গায়ে মাখায় না। নওয়াফের বলা কথাগুলো স্মরণ করে কেবল। বলা বাহুল্য, নওয়াফের সাথে থেকে থেকে কিছুটা সাহসী হয়ে উঠেছিল চিত্রা। কেউ লিমিট ক্রস করলে নরম সুরে চরম মাত্রায় প্রতিবাদ করে। এই তো সেদিনকারই ঘটনা। উপরতলায় ভাড়াটিয়া এসেছিল তার মেয়েকে নিয়ে। আগে আসলেও পরিচয় হয়নি, এই প্রথম তাদের সাথে কুশলদানি বিনিময় হলো। চিত্রা জানতে পারলো প্রায় 9 বছর ধরে আসছে ওনারা। চিত্রার শাশুড়ি বেশ আমোদের গলায় কথা বলেছিল ওনাদের সাথে। শুনে বোঝা যাচ্ছিল বেশ ভালোই সম্পর্ক আছে তাদের মাঝে। প্রৌঢ়ার মহিলাকে একটু আধো ভালো লাগলেও তার মেয়েটাকে একদমই পছন্দ হয়নি। মেয়েটা অদ্ভুত এক আক্রোশ নিয়েই তাকাচ্ছিল তার দিকে। চিত্রা প্রথমেই বুঝে উঠতে পারেনি, পরে জানতে পারলো চিত্রা মারা যাওয়ার পর নওয়াফের বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিল এই মেয়ে। বাড়ির সবাই রাজি হয়ে গিয়েছিল, কিন্তু নওয়াফের নাচক করে দেয়। তবু মেয়েটা বিয়ে করেনি। ভেবেছিল নাফিম এর ক্লোজ এসে নওয়াফকে রাজি করাবে, কিন্তু সে পথ বন্ধ করে দেওয়ায় নাফাম। শেষ পর্যায়ে অপেক্ষায় কে বেছে নেওয়া, কিন্তু এখনো আশাভঙ্গ হয় তার। সুতরাং চিত্রার উপর ক্ষোভ থাকার অস্বাভাবিক নয়। চিত্রা অবশ্য পাত্র দেওয়া না, এসব কারণে দুদিন পরে মেয়েটার বিয়ে। তবে এই মেয়ে তো চুপ থাকার পাত্র নয়। সবার চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে এসে চিত্রাকে বলে, ভালোবাসা পেতে ভাগ্য লাগে বুঝো। মানুষটাকে পেয়ে যাওয়ার সব কিছু নয়। চিত্রার হাত থেমে যায়। খানিকটা অবিশ্বাসক নজরেই তাকায় মেয়েটার দিকে। এমন ভদ্র ঘরের মেয়ে এহেন নোংরা আচরণ দেখে কিছুটা বিস্মিত হয়ে পরেক্ষণই নিজেকে সামলে নরম গলায় বলে, আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। অনেকের ভাগ্যে এইটুকু জোটে না, শত তপস্যা করার পরও। তাই এসব নিয়ে ভাবি না আপু। মেয়েটার হতবাক হয়ে চেয়ে রয়। মেয়েটাকে মাটির পুতুল ভেবেছিল। তার ধারণা এভাবে ভুল প্রমাণিত হবে ভাবেনি। উত্তপ্ত চিত্রা দেওয়া খোঁচাটার জায়গা মতো গিয়ে আঘাত হানে। মেয়েটা আর কিছু বলতে পারে না। অবশ্য চিত্রায় তাকে সে সুযোগ দেয়নি। পাশ কাটিয়ে গিয়ে নওয়াফের বেডরুমে ঢুকে শব্দ করে দরজা আটকা দেয়। কাজকর্মে বোঝাতে চায় ও এক ভালোবাসার বদলে দুনিয়ার সমস্ত কিছু আছে তার, এতে সে খুশি। মেয়েটার মন ভাঙে, কান্না পায়, কিন্তু এসব অর্থহীন, কারণ মানুষটার অন্য কারো। চিত্রা ইনসিকিউরিটি ফিল করে না, কারণ নওয়াব ভিন্ন। নিজের বিয়ে করা স্ত্রীর সাথে সংযত চিত্রে থাকা মানুষকে সন্দেহ করা মহাপাপ নয় কি? ইদানিং তো আরও বদলেছে নওয়াব। কোথাও চান্স না পেয়ে সে ভীষণ মন খারাপ হয়েছিল চিত্রার। বাইরে প্রকাশ না করলেও ভেতরে ভেতরে বেশ ভেঙে পড়েছিল। সবকিছু নিয়ম মাফিক চলেও মনের উনচান কমছিল না কিছুতে। তার তো কেউই নেই বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার মতো। তাই বাধ্য হয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ে চিত্রা। কবে যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। এর মধ্যে নওয়াব বাসায় ফেরে। এমনিতেও প্রতিদিন চিত্রার দরজা খোলা। 2বার নক করেও চিত্রা খোঁজ না পেয়ে নিজের কাছে থাকা চাবির দিকে ঘরে ঢোকে। ভেতরটা অন্ধকার আচ্ছন্ন ছিল, অথচ অন্যত্র দিন টেবিলে খাবার সাজিয়ে বসে রয় চিত্রা। আজকে খাবার সাজানো থাকলেও সংশে উপস্থিত। খটকা লাগে নওয়াফের। অযথা ডাক না দিয়ে সরাসরি রুমে যায়। দেখে মেয়েটা কমল মুড়ি দিয়ে বেঘরে ঘুমাচ্ছে। নওয়াব
সাত-পাঁচ ভেবে আর ডাক দেয় না। ফ্রেশ হয়ে এসে চিত্রার মুখে চাদরটা সরিয়ে দেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে তার বউ। মুখখানা শুকিয়ে আছে, শরীরের অল্প বিশ্বস্ত তাপ বিদ্যমান। কান্নার কারণ অজানা নয় নওয়াফের, কিন্তু কিছু বিষয় চাইলেও ঠিক করা যায় না। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখে। পেটে ক্ষুধা থাকলেও খাওয়ার রুচি চলে না। রান্নাঘরে গিয়ে জুস বানিয়ে এনে বেহুশ চিত্রাকে কোনো রকম একটু খাইয়ে বাকিটুকু নিজে খায়, অতঃপর চিত্রাতে বুকে নিয়ে নেয়। চিত্রা জেগে থাকলেও অবশ্য ধরার দরকার পড়তো না। সে নিজেও নওয়াফের বাহু ঘেঁষে ঘুমায়। এ কথা মনে হতেই মৃদু হাসেন নওয়াব। চিত্রার হুঁশ ফেরে সকালে। চোখ নেমে তাকাতেই নিজেকে আবিষ্কার করে নওয়াফের বাহু ডোরে। অন্য মনে তার চুলে আঙুল বুলাচ্ছিল নওয়াব। চিত্রা ঘুম থেকে উঠে বিশ্বাসই করতে পারে নাই প্রথমে। এই লোক সহজে তার কাছে আসে না। হুঁশ থাকলেও তো জীবনেও না। আজ কি হলো? মনে হাজারটা প্রশ্ন আসলেও চিত্রার মুখ খুলল না। মুহূর্তটুকু উপভোগ করার লোভে চুপটি করে পড়ে লইল। নওয়াব অবশ্য টের পায় তার নাড়াচাড়া, কিন্তু তৎক্ষণাৎ কিছু বলে না। সময় নিয়ে শুধায়, মানসিক চাপ তোমার ঘোর অশ্রুতায় না? চিত্রা চমকে যায়। প্রথমে বুঝে উঠতে পারে না, কিন্তু বলবে। পরক্ষণে নিজেকে শান্ত করে বলে, ওই আর কি, নিতে পারছি না। নওয়াব দীর্ঘশ্বাস ফেলে বলে, এজন্য অসুস্থ হয়ে পড়েছিলে গতকাল রাতে। ভীষণ জ্বর এসেছিল তোমার। উল্টাপুল্টা বকছিল অনেকক্ষণ। যেটা পারো না সেটা নেও কেন? চিত্রা জবাব দেয় না। গলার কাছাকাছি দলা পাকিয়ে আসে কান্নারত। নওয়াফের কিভাবে বোঝাবে? সে নিজেকে তার স্বামীর যোগ্য স্ত্রী হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। নিজের ভুলের কারণে সেটা সম্ভব হয়নি। ভাবতে ভাবতে কান্নার বেগ বাড়ে চিত্রার। নওয়াব তাকে থামায় না, সান্ত্বনা নামক জ্ঞানও দেয় না। সে কেবল আলতো করে জড়িয়ে ধরে চিত্রাকে। মেয়েটা শান্ত হয়ে আসে এক পর্যায়ে। নওয়াব স্বস্তি পায়। এরপরে বলে, ইচ্ছে থাকলে সেকেন্ড টাইম ট্রাই করে দেখতে পারো, নতুবা কাছে একটাই ইউনিটে ভর্তি করে দেব। ডোন্ট গেট স্টেক, ওকে? চিত্রা মাথা নাড়ায়, সিদ্ধান্ত নেয় সেকেন্ড টাইম ট্রাই করে দেখবে। যথারীতি সেভাবেই প্রিপারেশন নেওয়ার স্টার্ট করে। এবার নওয়াব নিজের তদকারি করছে। অফিস থেকে ফিরে সময় দিচ্ছে চিত্রাকে। ভোরে টেনে উঠিয়ে পড়তে বসাচ্ছে। এই চক্করে তাদের সম্পর্কটাও একটুখানি আগিয়েছে। এখন চিত্রাকে অবাধে টুকটাক স্পর্শ করে নওয়াব। যদি ওরা স্বামী সুবল প্রকৃতি ঘটায় না, তবে আগের চাইতেও সহজ হয়েছে সম্পর্কটা। চিত্রাকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতেও বের হয় নওয়াব। কোনো কিছু অবশ্য চোখ এড়ায়নি নজনীয় বেগমের। সবকিছু হারিয়ে দিশেহারা নওয়াব সম্বলরূপ চিত্রাকে আঁকড়ে ধরতে চাইছে। এটা বুঝতে আর বাকি নেই নাজনী বেগমের। তিনি নিজেও পরখ করে দেখেছেন, মেয়েটা যেমনই হোক অন্তত বড় বোনের মতো নিকম হারা নয়। সব মিলিয়ে তিনি সন্তুষ্ট চিত্রার উপর। আর কি হবে এত লড়ে? উল্টো ছেলেটাকে হারিয়ে ফেলবে চিরতরে। গত রাতে আশরাফ সাহেব তাকে বুঝিয়েছে অনেক কিছুই। নিজেও ভেবে দেখলেন, আসলে তো চিত্রা তার প্রতিদিন নয়, বরং ছেলের সুখময় জীবনের চাবিকাঠি। তাই সিদ্ধান্ত নিয়েছে চিত্রাকে আর দুচ্ছাই করবে না, বরং নিজের হাতে তাকে সাংসারিক বানাবে। এজন্য এসেছে চিত্রার কাছে। ভাবনা মোতাবেক রান্নাঘরে কাজে ব্যস্ত চিত্রাকে ফাঁক ছেড়ে ডাকলেন নাজনীয়া বেগম। এই প্রথম বোধহয় এমনটা হলো। আকম্মিতায় শাশুড়ির ডাকে চিত্রা বেশ হকচাকালো। ভয়াত্মক গলায় বলল, জি। নাজনী বেগম যথাসম্ভব নরম সুরে বললেন, এদিকে আসো তো। সবে তরকারি তেল দিয়েছে চিত্রা। এখন গেলে রান্নাটার স্বাদ মতো হবে না। তবুও সবকিছু ফেলে প্রায় দৌড়ে উপস্থিত হলো ড্রয়িং রুমে। নাজনীয়া বেগম নীরব চোখে দেখলেন চিত্রার উৎকণ্ঠা। ভালো লাগা ছোঁয়া গেল তার মন। কত তো অপদস্থ করেনি, এরপরও কি ভীষণ সম্মোহন চলে। সত্যি মেয়েটা চমৎকার। কিঞ্চিত হাঁপাচ্ছে চিত্রা। চেয়ে আছে প্রসয়াত্ম চোখে। জড়তার কারণে হয়তো মুখ ফুটে বলতে পারছে না কিছু। নজনীয় বেগম নিজেই বললেন, বসো আমার পাশে। খানিকটা দ্বিধান্বিত হলো চিত্রা। কিয়ংকাল দাঁড়িয়ে থেকে ধীরে লয়ে হেঁটে শাশুড়ির পাশে ঘেঁষে বসলো। নজনীয় বেগম তাকে আগাগোড়া পরখ করে গম্ভীর গলায় শুধালো, এখন কেমন আছো? কতদিন আগে অতিরিক্ত মানসিক চাপের জন্য ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল চিত্রা। নাজনীয় বেগম বোধহয় সেজন্যই এত আগ্রহ নিয়ে
জিজ্ঞেস করেছিল। চিত্রা লজ্জামাখা গলায় বলল, আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ। নজনীয় নজনীয় বেগম কি বলবে বুঝে পাচ্ছে না। সব কথা তো আর অনায়াসে বলা দেওয়া যায় না। উনি খানিকটা উস্কো খুস্কো করে ইঙ্গিতপূর্ণ গলায় বললেন, তা তোমার সংসার কেমন যাচ্ছে? স্বামীর মন জুগিয়ে চলেছে তো? সুখ সুখবর কবে পাবো? একসাথে এতগুলো প্রশ্ন শুনে চিত্রা থামলো। মনটা বুঝতে পেরে লজ্জায় লাল টমেটো হয়ে গেল পুরো। নজনীয় বেগম তার অবস্থা দেখে নিজেও অপ্রস্তুত হয়ে পড়লেন। এরপর সাফাই গাওয়ার মতো করে বললেন, তুমি ছোট মানুষ, অভিজ্ঞতা কম, সমস্যা হলে সমাধান দেওয়ার কেউ নেই। ছেলে মানুষ কি আর ওসব বোঝে? এজন্যই ভাবলাম আমি জিজ্ঞেস করি। তোমার তো আর বড় যা কিংবা ননদ নেই যে হাতে ধরে শিখিয়ে দেবে। সবই আমার করে দেওয়া লাগবে। চিত্রা গুটিয়ে গেল কিছুটা। বুঝে উঠল না কিভাবে রিজে রিয়াক্ট করবে। শাশুড়িকে নিয়ে অভিজ্ঞতা তার বড়ই তিক্ত। সম্মানের জায়গাটা অক্ষ থাকলেও বিন্দুমাত্র ভালোবাসা অবশিষ্ট নেই। সে মেনে নিয়েছিল নিয়তি, কিন্তু হুট করে নজনীয় বেগমের এত নরম আচরণ নানাবিধ প্রশ্নের উদ্গত ঘটাচ্ছে মস্তিষ্কে। বিভ্রান্ত চিত্রার মুখপানে চেয়ে নজনীয় বেগম একটু মিশে হমতি তমতি দেখিয়ে বললেন, তোমাদের আজকাল মেয়েদের কিছু বলা যায় না বাবা। আমাদের শাশুড়িরা তো 19 থেকে 20 হলেই পিঠের চাল কাঠ ভাঙতো। তোমার ওই উড়ন্ত চণ্ডী বোনের জন্য একটু অশান্তি সহ্য করতে হয়েছে তোমায়। পরে ভেবে দেখলাম তুমি মেয়েটা খারাপ নয়। কথাগুলো শুনে মলিন হাসল চিত্রা। অন্যের পাপের বোঝা বহন করা বুঝি তার দায়িত্ব? প্রশ্নটা মনে হলো, কিন্তু মুখে ফুটল না। হয়তো অভিযোগ করে কি হবে? যেখানে নিয়তি নিষ্ঠুর। নজনীয় বেগম তার মলিন মুখখানা দেখে গলা খাকারি দিলেন। আমতা আমতা করে বললেন, বললে তো না। চিত্রা পড়ল কি বিপাকে। কি বলবো? একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো খোলাসা করে বলা যায়, তা আবার গুরুজনের কাছে? চিত্রাকে অস্বস্তি মিলে যেতে দেখে নজনীয় বেগম ভরসা দিলেন, লজ্জা পাচ্ছ কেন? তোমার ভালোর জন্য জিজ্ঞেস করছি আমি। ভয় পেও না। আদি যুগের শাশুড়িদের মতো তোমার সংসার ভাঙতে আসিনি। আমার ছেলেটাকে তো চিনি, তাই তোমার সাবধান করে এসেছি। শ্বশুরোক্ত কথাটা তীরের মতো বিঁধল চিত্রার কানে। সাবধান করতে এসে মানে বুক কেঁপে আশঙ্কায়। নওয়াব ছাড়া কোনো গতি নেই তার। ভালো না বাসক, সংসার না হোক, ও বুকটাতে একটুখানি ঠাঁই পেলেই হবে। গোটা একটা জীবন অনায়াসে কেটে যাবে চিত্রার। শুকনো ঢেক গিলে কাপা গলায় শুধালো চিত্রা, কি কি হয়েছে? অভিজ্ঞ নজনীয় বেগম চোখ ফাঁকি দিতে পারেনি চিত্রার অস্বস্তিতা। মেয়েটা চোখ হারানোর ভয়টা স্পষ্ট। ভেতরে ভেতরে বেশ প্রশান্তি অনুভব করলে নজনীয় বেগম। বাইরে প্রকাশ করলেন না, বরং মুখখানা আরো গম্ভীর করে মোক্ষম কথা বললেন, সদ্য সন্তান হারিয়েছে নওয়াব, শোক কাটেনি বিধায় তোমাকে কাছে টেনেছে। এমনি তো কেমন তো তোমরা জানোই। যদি নিজের ভালো চাও তবে এক্ষুনি বাচ্চা নিয়ে নাও। পড়াশোনা পরেও করতে পারবা। স্বামী হাতছাড়া হলে সংসার টিকবে। কথাটা সম্পূর্ণ যৌক্তিক। চিত্রা মনে হলো কেউ ওকে স্বপ্ন ছেড়ে বাস্তবময় এনে আশ্রে ফেলেছে। তীব্র যন্ত্রণা অনুভব হলো বুকে। মস্তিষ্কে দানা বাঁধল চিরন্তনার। একে ঝটকায় নিজের নিঃস্ব মনে হচ্ছে। ওর কোনো চিন্তায় অস্থির দেখে নজনীয় বেগম, চিন্তা করো না, একটু সাহস করে মেডিসিন মিস করো। ছেলে মানুষ অত নজর রাখে না এসবে। সুখবর আসার আগে কিছু টের পাবে না। এবার যদি জানতে পারে তার অস্বস্তি আসছে, তাহলে রাজরানি করে রাখবে, তোমায় মিলিয়ে নিও। চিত্রা পরপর ঢোক গিলে কতবার। শাশুড়িকে কিভাবে বলবে? মেডিসিন খাওয়ার মতো কিছুই ঘটেনি তাদের মধ্যে। আপাতগত অসহায় লাগলো চিত্রার। ঝাপসা হয়ে এলো চোখ। অসহনীয় যন্ত্রণা সইতে না পেরেই নীরবে ফুপিয়ে উঠল। তার অবস্থা দেখে নজনীয় বেগম চমকে গেলেন। বিস্ময় নিয়ে বললেন, কি হয়েছে? কাঁদছো কেন? কিছুক্ষণ কথা বলতে পারল না চিত্রা। সাহস করে শাশুড়ির হাত ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। থরথর করে কাঁপছে চিত্রা। নজনীয় বেগম ঘাবড়ে গেলেন। ওর মাথায় পিঠে হাত বুলিয়ে বললেন, কি হলো? বলবে তো? নওয়াফের হারানো ভয় সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলেছে চিত্রাকে। মস্তিষ্কে হারিয়ে বিবেচনা ওর অস্পষ্ট স্বর বলল, আমাকে কখনোই কাছে টানেনি উনি। নজনীয় বেগম বিস্ময়ে বাখারা হয়ে পড়লেন। প্রায় চেঁচিয়েই বললেন, তোমাদের মধ্যে কিছুই হয়নি? চিত্রা মাথা দুলিয়ে বললেন, না। মাথায় হাত দেওয়ার মতো অবস্থা হলেন নজনীয় বেগমের।
তিনি চিত্রার পায়ে গিয়ে বলেই বসলেন, কেমন মেয়ে মানুষ তুমি, এতকাল এক বিছানায় থাকা সত্ত্বেও স্বামীর কাছে টানতে পারোনি, কপাল পোড়াতে চাও নাকি? চিত্রা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকালো, অফুরতে না বোধক মাথা নাড়ালো। নজনীয় বেগম বুঝলেন তার অসহায়ত্ব, তাই ঝকা ছেড়ে সরাসরি বললেন, আজ একটু পরিপাটি হয়ে থাকো, তোমাকে একটু জুসের গ্লাস দেব, নওয়াব ফিরে সেটা খাওয়াবে ওকে, এরপর বাধ্য মেয়ের মতো স্বামীর আদেশ পালন করবে কেমন? চিত্রা ছোট মস্তিষ্কে বুঝলো না অত কিছু। ও প্রশ্ন করলো বোকার মতো। নজনীয় বেগম কপাল চাপড়ে সবকিছু খুলে বলল। চিৎকার আটকে উঠে বলল, অসম্ভব, উনি মেরে ফেলবে আমায়। নজনীয় বেগম রাগান্বিত স্বরে বললেন, দু চারটা থাপ্পড় খাওয়ার ভয়ে স্বামী সংসার হারাতে চাও? অতঃপর পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প উপসংহারে তুমি চলবে।